একটি অত্যন্ত লজ্জাজনক ঘটনা যেটি আমাদের ভারতবর্ষের মধ্যে ঘটে গেছে। যা দেখলে, যা শুনলে পরে হয়তোবা আপনারাও লজ্জা বোধ করবেন। লজ্জায় আপনাদের মাথা হেট হয়ে যাবে, কেননা এই ঘটনা পুরো পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। এবং যারাই এই ভিডিও দেখছেন, দেশ থেকে হোক বিদেশ থেকে হোক, তাদের কাছে আমরা অত্যন্ত লজ্জিত। এই ঘটনা আমাদের ভারতকে সম্পূর্ণভাবে ছোট করে দিয়েছে, খাটো করে দিয়েছে পুরো পৃথিবীর বুকে। নমস্কার, আমি উত্তম সিনহা। আজকে যেই ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, সেই ঘটনাটি আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, যেটি গতকাল থেকে হু হু করে ভাইরাল হচ্ছে। ঘটনা কি? উড়িষ্যার এক ভদ্রলোক জিতু মুন্ডা, উড়িষ্যার এক ভদ্রলোক জিতু মুন্ডা, তার ড্রেস দেখে, তার পোশাক দেখেই বোঝা যাচ্ছে লোকটা কতটুকু শিক্ষিত হতে পারে, তার কাছে সাধারণ জ্ঞান কতটুকু থাকতে পারে। তার বোনের দেহটা, মানে তার বোনের যে কঙ্কালটা কাঁধে নিয়ে সে সোজা চলে যাচ্ছে গ্রামীণ ব্যাংকে, মানে উড়িষ্যা গ্রামীণ ব্যাংকে, এবং সেখানে গিয়ে বলছে, আমি নিয়ে আসলাম আমার বোনকে, যিনি নাকি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার। এবার তার অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটা আমাকে দিন। তাজ্জব ঘটনা, ভীষণ ভীষণ লজ্জাজনক ঘটনা। ঘটনাটা কি? উড়িষ্যার একজন জনজাতি ভাই জিতু মুন্ডা, তার বোন কালরা মুন্ডা প্রায় 2 মাস আগে প্রয়াত হন। তাদের রীতি অনুসারে তাকে কবরস্থ করা হয়, সেই কালরা মুন্ডাকে কবরস্থ করা হয়। কালরা মুন্ডা যখন মারা যান, যখন তিনি প্রয়াত হন, তার যে ভাই, ওনার যে ভাই জিতু মুন্ডা, তাকে বলে যান যে গ্রামীণ ব্যাংকে আমার অ্যাকাউন্টে 19,300 টাকা আছে, তুমি সেই টাকাটা উইথড্র করে নিও, তুলে নিও। বোন রোগগ্রস্ত হয়ে মারা যান, প্রয়াত হন। তার চিকিৎসা করতে করতে এই জিতু মুন্ডা অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েন। বোন যখন মারা যায়, তিনি ব্যাংকে যান এবং গিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে, কোন ব্যাংক? গ্রামীণ ব্যাংক, আমি আবার বলছি উড়িষ্যা গ্রামীণ ব্যাংক, সেখানে তিনি যান এবং ব্যাংক কর্তৃপক্ষকে তিনি অনুরোধ করেন যে আমার বোন কালরা মুন্ডা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, ওনার অ্যাকাউন্টে 19,300 টাকা আছে, উনি মারা গেছেন প্রায় 2 মাস আগে, আমি এসছি, আমি ওনার ভাই এসছি সেই টাকাটা তুলতে। ব্যাংক থেকে তাকে বলা হয় তার ডেথ সার্টিফিকেট, মানে মৃত্যুর যে প্রমাণপত্র, সেটা নিয়ে আসতে, অথবা যিনি অ্যাকাউন্ট হোল্ডার মানে কালরা মুন্ডা, তাকে ব্যাংকে নিয়ে আসতে। এবার জিতু মুন্ডা বেশি পড়াশোনা করেনি, তার পোশাক দেখে বোঝা যাচ্ছে, এই ভিডিওতে আপনারা যেটা দেখছেন তাকে, সে যেই পোশাক পরেছে এবং তার বোনের যে আপনার স্কেলেটন, কঙ্কালসার যে দেহটা কবর থেকে তুলে সে যে ব্যাংকে যাচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে এই জিতু মুন্ডা কতটুকু শিক্ষিত হতে পারে। ব্যাংকে সে যখন একাধিকবার গেল, ব্যাংক থেকে যখন তাকে বারবার বলা হচ্ছে হয় অ্যাকাউন্ট হোল্ডার যে কালরা মুন্ডা তাকে নিয়ে আসো, অথবা তার ডেথ সার্টিফিকেট সেটা নিয়ে আসো, তাহলে তার অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটা তুমি পেয়ে যাবে। জিতু মুন্ডা কি করবে কি না ভাবতে পারছিল না। তার বোনের যে ডেথ সার্টিফিকেট কিভাবে বের করবে সেটা হয়তো সে জানে না। সে হয়তোবা অনেকের কাছে গিয়েছিলেন তিনি, যে তার বোনের ডেথ সার্টিফিকেটটি বের করার জন্য, কিন্তু তিনি বিফল হন। অবশেষে কোনো উপায়ান্তর না পেয়ে তিনি কি করলেন, গত 2 মাস আগে তার যে বোন কালরা মুন্ডা
যাকে তিনি কবরস্থ করেছিলেন, শ্মশানে যান, কবর খোদেন, তার বোনের যে কঙ্কালটা একটি বস্তার মধ্যে ভরে কাঁধে নিয়ে প্রায় 5 কিলোমিটার হেঁটে সে উড়িষ্যা গ্রামীণ ব্যাংকে গেল। ব্যাংকে গিয়ে সে তার বোনের যে কঙ্কালটাকে রাখলো এবং ব্যাংক কর্তৃপক্ষকে সে অনুরোধ করলো, আমার বোনকে আমি নিয়ে আসলাম, এই যে আমার বোন, সে মারা গেছে আজ থেকে 2 মাস আগে, তার অ্যাকাউন্টে যে টাকাটা আছে 19,300 টাকা, সেটা আমি তুলতে এসেছি। ব্যাংক কর্তৃপক্ষ এই ঘটনা দেখে পুরোপুরি হতবাক। সঙ্গে সঙ্গে তারা জিতু মুন্ডাকে এবং সেই কঙ্কালটাকে ব্যাংকের বাইরে তারা বের করে দেয়, গ্রিলটা লাগিয়ে নেয় এবং তারা পুলিশকে খবর দেয়। স্থানীয় পুলিশ যখন ব্যাংকে যায়, তারা ঘটনা বুঝতে পারে ঘটনা কি হয়েছে কি না, তখন তারা ব্যাংক কর্তৃপক্ষ তার সঙ্গে কথা বলল এবং জিতু মুন্ডার সঙ্গে পুলিশ কথা বলল এবং তাকে বলা হলো, তুমি চিন্তা করো না, তোমার টাকাটা তুমি পেয়ে যাবে। এটা নিছক একটি ঘটনা হতে পারে। একজন অল্প শিক্ষিত মানুষের কাছে এরকম ঘটনা বা এরকম ঘটনা করা কোনো বিস্ময়কর ব্যাপার নয়। জিতু মুন্ডা অশিক্ষিত মানুষ, অল্প শিক্ষিত মানুষ, সে জানে না কিভাবে, কি করে, কোথায় থেকে তার বোনের ডেথ সার্টিফিকেট আনতে হবে। এই ঘটনা থেকে আমাদের সবাইকে কিন্তু একটা শিক্ষা নিতে হবে। কি শিক্ষা? আপনাদের আশেপাশে গ্রামীণ ব্যাংক বলুন, স্টেট ব্যাংক বলুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলুন বা যে কোনো ব্যাংকে বলুন, আপনারা যখন যাচ্ছেন গিয়ে আপনারা দেখছেন কি লাঞ্চ ব্রেক, তাদের লাঞ্চ ব্রেক চলছে, আপনি হয়তো বা লাইনে দাঁড়িয়ে আছেন দীর্ঘ সময় যাবত, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনাকে বলা হলো এখন লাঞ্চ পিরিয়ড, কাউন্টার ক্লোজড, আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে যখন কাউন্টার খুলবে তখন আপনারা হয় টাকা জমা দিতে পারবেন বা টাকা তুলতে পারবেন। এই ঘটনা থেকে আমাদেরকে একটি শিক্ষা নিতে হবে, ব্যাংকে কোনোদিন লাঞ্চ ব্রেক এর জন্য কাউন্টার বন্ধ হবার কথা নয়। একজন যদি লাঞ্চে যান, তার জায়গায় কিন্তু আরেকজন থাকবে। কাউন্টার কখনো বন্ধ হবার কথা নয়। এটা কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পুরোপুরি গাইডলাইন্সে বলা আছে। এছাড়া আপনারা যখন ব্যাংকে যান, ব্যাংকের অধিকাংশ, সবাই নয়, অধিকাংশ কর্মচারীরা হয়তো বা আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করে। আপনি তাদেরকে বলুন একটি ফর্ম ফিল আপ করে দিতে, দেখবেন কি অবস্থা হয়ে দাঁড়ায়। তখন আপনাকে তারা কোনো পাত্তাই দিতে চায় না, অথচ তারা যে মাসে মাসে সেখানে যে বেতন পায়, মাইনে যে পায়, সেই টাকাটা কিন্তু আপনাদের কাছ থেকে নিয়ে তাদেরকে টাকা বেতন দেওয়া হচ্ছে এবং সেই টাকায় তাদের পরিবার চলে, তাদের সংসার চলে, তাদের সন্তানাদিরা পড়াশোনা করছে। এই ঘটনা যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যদি দেখে থাকেন, একবার ভাববার বিষয়। স্বাধীনতার প্রায় 80 বছরের কাছে পৌঁছে লাইনের সেই অন্তিম লোকটাকে আমরা কি দিতে পারলাম? বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা, কর্মীরা, মন্ত্রীরা, বিধায়করা, আপনারা যে কথা বলে যে ঘুরে বেড়ান, আপনাদের সরকারের দায়িত্ব হচ্ছে গিয়ে লাইনের যে অন্তিম যে ব্যক্তি, সমাজের যে অন্তিম ব্যক্তি, তার কাছে যেন সরকারি সুযোগ সুবিধা পৌঁছে যায়। এই ঘটনা কি তা প্রমাণ করছে যে সমাজের যে অন্তিম ব্যক্তি, লাইনের যে অন্তিম ব্যক্তি, এই যে জিতু মুন্ডা, তার কাছে কি সরকারি সাহায্য পৌঁছেছে? না তো, পৌঁছেনি তো। জনগণের ট্যাক্সের টাকায় আপনারা দেশ বিদেশে ঘুরছেন, প্লেনের এক্সিকিউটিভ ক্লাসে আপনারা যাত্রা করছেন,
ট্রেনে যদি বলি এসি 3 টায়ার, মানে যে দেখো মানে একদম আপনি এসি যুক্ত হাইফাই যে আপনার কেবিনগুলো থাকে ট্রেনে, সেখানে কিন্তু আপনারা যাত্রা করছেন। কাদের টাকা জানেন? জনসাধারণের ট্যাক্সের টাকা। এই টাকা কিন্তু আপনাদের টাকা নয়, এটা হচ্ছে গিয়ে জনসাধারণের ট্যাক্সের টাকা। অথচ আজ এক ভাইকে তার বোনের কঙ্কালটাকে কাঁধে নিয়ে ব্যাংকে যেতে হচ্ছে, গ্রামীণ ব্যাংকে যেতে হচ্ছে, তার অ্যাকাউন্টে যে 19,300 টাকা সেটাকে উইথড্র করার জন্য, সেটাকে তুলবার জন্য। ভীষণ লজ্জাজনক ঘটনা এটা। আমাদের দেশের যিনি মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উনি কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলেন এবং সেখানে তিনি মাইক ধরে তিনি দুঃখ প্রকাশ করলেন। কি দুঃখ প্রকাশ করলেন? যে মমতা ব্যানার্জি উনাকে রিসিভ করতে আসেননি। মমতা ব্যানার্জি কলকাতার যিনি সিএম, উনাকে রিসিভ করতে আসেননি। সেই ঘটনা তিনি মাইকে দাঁড়িয়ে সেদিন বলেছিলেন আমাদের যিনি দেশের যে রাষ্ট্রপতি মহামহিম দ্রৌপদী মুর্মু। অথচ ম্যাডাম, এই যে উড়িষ্যার যে ঘটনাটা, সেটা কি আপনার নজরে পড়েনি? আপনি কি এই সম্পর্কে কোনো কিছু মন্তব্য করেছেন? টুইটারে বলুন বা কোনো সোশ্যাল হ্যান্ডেলে বলুন বা কোনো নিউজ পেপারে বলুন, তা কি প্রকাশ পেয়েছে যে দেশের যিনি রাষ্ট্রপতি উড়িষ্যার এই ঘটনায় তিনি ভীষণভাবে মর্মাহত, তিনি দুঃখ প্রকাশ করেছেন বা তিনি কোনো পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন? দেশে যে বিভিন্ন যে ঘটনা হচ্ছে, নারী নির্যাতন, বধূ নির্যাতন, নারী ধর্ষণ, মহিলা ধর্ষণ, খুন, এরপরে যে বেকারত্ব, সেই সম্পর্কে তো আপনি কোনোদিন কিছু বলেননি। আপনি নিজেও তো একজন মহিলা, অথচ আমাদের দেশে প্রায় প্রতিদিনই অসংখ্য মহিলারা ধর্ষিতা হচ্ছে, লাঞ্ছিতা হচ্ছে, তারা খুন হচ্ছেন তারা। আপনি একজন নারী হয়ে নারীর পক্ষে আপনি একটি কথা তো বললেন না। অথচ আপনি যখন কলকাতা গেলেন, কলকাতার যিনি মানে পশ্চিমবঙ্গের যিনি আপনার এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাকে রিসিভ করতে আসেননি, তার জন্য আপনি দুঃখ প্রকাশ করছেন। আমাদের এই দেশ, বলতে বাধ্য হচ্ছি, আমাদের এই দেশ এমন একটি দেশ যেখানে কোনো সরকারি আধিকারিকের কুকুর, মানে ঘরের যে পালিত সারমেয় যদি হারিয়ে যায়, পুরো সিস্টেম তাকে খুঁজবার জন্য তন্ন তন্ন করে ঘুরে বেড়ায়। কোনো মন্ত্রীর মহিষ যদি হারিয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, সম্পূর্ণ থানা সেই মহিষটাকে খুঁজে বের করবার জন্য পুরো রাজ্যটাকে উলট পালট করে ফেলে। অথচ যারা ট্যাক্স পেয়ার, যাদের ট্যাক্সের টাকায় দেশ চলে, যাদের ভোটে আপনারা নেতা মন্ত্রী বিধায়ক হচ্ছেন, আবার বড় বড় কথা বলেন কি লাইনের যে শেষ লোকটা, সমাজের যে শেষ লোকটা, তার কাজ পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া নাকি আপনাদের দায়িত্ব। বলতে বাধ্য হচ্ছি, এইসব ঘটনায় আমাদের দেশের যে মাথাটা বিদেশের সামনে নত হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাষ্ট্রপতি মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি, এই ঘটনা যদি আপনার বিবেককে যদি বা আপনাদের বিবেককে যদি নাড়িয়ে তোলে, এমন ঘটনা যেন আর কোনোদিন আমাদের দেশে না ঘটে, সেদিকে আপনারা অবশ্যই নজর রাখবেন। সবাইকে নমস্কার।